স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরে বিস্তারিত। বাংলাদেশে একটি জবাবদিহিমূলক সরকার গঠন করতে চায় বিএনপি। এজন্য জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, গুম, খুন, মামলা, হামলা সহ নানা অত্যাচার নির্যাতনের শিকার হওয়ার পর বিএনপির কাছে জনগণের প্রত্যাশা বেড়েছে। জনগণের সেই প্রত্যাশা অনুযায়ী কর্মী সমর্থকদের প্রস্তুত থাকার আহ্বান জানান তারেক রহমান। কুমিল্লার ফানটাউন পার্ক মিলনায়তনে বিএনপির রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের কথা না ভেবে দেশ ও মানুষের জন্য নেতাকর্মীদের কাজ করার তাগিদ দেন তিনি। বিএনপির উপরে এদেশের অধিকাংশ মানুষ আস্থা রাখে, বিশ্বাস রাখে। এই যে মানুষের আস্থা, এই যে মানুষের বিশ্বাস আমাদের উপর বা আমাদের প্রতি, এটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। এটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণ না, এটিকে ধরে রাখার দায়িত্ব বিএনপির একজন নেতা বা কর্মী হিসাবে দায়িত্ব হচ্ছে আপনার, যে আপনার উপরে মানুষ আস্থা রেখে। ক্ষমতায় গেলে বিএনপি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে বলেও জানান তারেক রহমান। আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। আমি সেদিনও বলেছি, ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী প্রত্যেককে জবাব দিতে হবে জনগণের কাছে, যা প্রত্যেকের জবাবদিহিতা থাকতে হবে। আপনার পরিবারকে দিয়ে আপনি চিন্তা করে দেখুন, পরিবারে একটি জবাবদিহিতা আছে বলেই কিন্তু পরিবার ঐক্যবদ্ধ থাকে। জনআস্থা ধরে রাখতে নেতাকর্মীদের যে যার জায়গা থেকে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে কারণে মানুষ আমাদের উপরে ভরসা করে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। দুই পররাষ্ট্র সচিবের বৈঠকে ঢাকা দিল্লি সম্পর্কের শীতলতায় উষ্ণতার হাওয়া লাগলেও বরফ গলার এখনও ঢের বাকি, এমনটাই মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তাদের মতে টানাপোড়েন কাটাতে ভারতের ভূমিকা ও সদিচ্ছাই মুখ্য। অন্যদিকে আলোচিত এই বৈঠকে দৃশ্যমান কোনো সাফল্য দেখছে না বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। ৫ আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন গণ আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ঢাকা দিল্লির উষ্ণ সম্পর্ক পরিণত হয় তিক্ততায়। এদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় প্রচার মাধ্যমে অতিরঞ্জিত অপতথ্য ও আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা দুদেশের দূরত্বকে বাড়িয়েছে বহুগুণ। এর মাঝেই ঢাকায় বৈঠক করে গেলেন ভারতের পররাষ্ট্র সচিব। এই বৈঠক কতটুকু আশার আলো দেখালো? সংকট ঠিক যে কেটে যাবে আমি তা মনে করছি না, কারণ ব্যাপারগুলো হলো কি, যে ইস্যুগুলো নিয়ে সংকটটা তৈরি হয়েছে সেটা বেশ গভীর। দুটো রাষ্ট্রপক্ষ থেকে একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে যেন আমরা এগিয়ে যাই এবং এখানে যেন থেমে না যাই। ভারতের পররাষ্ট্র সচিব একটা কথা বলে গেছেন যে ওনাদের বাংলাদেশের সাথে সম্পর্কটা জনগণ কেন্দ্রিক। হ্যাঁ, তো এখন বাংলাদেশের জনগণ কি চায়, বাংলাদেশের সাধারণ যার জনগণের কি আশা আকাঙ্ক্ষা, সেটার দিকে তাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে। নিকট দুই প্রতিবেশীর মাঝে টানাপোড়েন ঘোচানোর ক্ষেত্রে পরামর্শও দেন বিশ্লেষকরা। আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতা যেগুলো ছিল সেগুলোকে চালু রাখা এবং যে তিক্ততার সৃষ্টি হয়েছে সেই তিক্ততার থেকে বের হয়ে আসা। ভারতের সক্ষমতা বেশি, তাকে তো বেশি করতে হবে। সে যত বেশি এগিয়ে আসবে সমস্যার সমাধান করা তত সহজ হবে। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে আমাদের দায়িত্বটা কি, অবস্থাটা যাতে আরও বেশি খারাপ না হয়ে যায় সেটা লক্ষ্য রাখার দায় কিন্তু আমাদের। সাম্প্রতিক ইস্যুকে ঘিরে দুদেশের সম্পর্কের জমানো বরফ এই বৈঠক আদৌ গলাতে পারবে কিনা তা নিয়ে সংশয়ে বিএনপি। কোনো অগ্রগতি তো আমরা দেখতে পাচ্ছি না। আলোচনার জন্য আলোচনা করেছে কোনো লাভ নেই। এখানে একটা বস্তুনিষ্ঠ একটা অগ্রগতি থাকতে হবে, সমাধানের দিকে যেতে হবে। যেগুলো পিপল টু পিপল বললে তাহলে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তো আগে প্রাধান্য দিয়ে সমাধান করতে হবে, তাই না? জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি আহ্বান জানান। আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসন আমলে কথা বলার স্বাধীনতা ছিল না মন্তব্য করে তিনি বলেন, এটা ছিল বিচার বিভাগের বড় বাধা। ছাত্ররা সেই বাধা মুক্ত করে দিয়েছে। আমরা কথাই বলতে পারি নাই, বুকের ভিতরে একটা মনে করেন বিরাট চাপ ছিল। সেই চাপটা আমাদের এই যে ছাত্র জনতা অভাবনীয়ভাবে আমাদেরকে মুক্ত করে দিয়েছে। আমরা যেটা পাইছি এই জিনিসটাকে ধরে রাখার জন্য যা যা করণীয় আমাদের দরকার
আমরা যেন সেটার জন্য প্রস্তুত থাকি। যে সাহস ও বিপ্লবী চেতনায় ঐক্যবদ্ধ হয়ে দেশের নতুন স্বাধীনতা এসেছে, সেখানে নারীর অবদান অসামান্য। পুরনোদের কথার ফাঁদে পা না দিয়ে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। জুলাইয়ের কন্যারা, আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না শিরোনামে নারী সমাবেশে উপস্থিত হয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া ও অংশ নেয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সাহসী ভূমিকা রেখেছেন নারীরা। আন্দোলনে শহীদ হওয়ার পাশাপাশি আহত হয়েছেন অনেকে। মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে সেই উত্তাল সময়ের বিপ্লবী কন্যাদের মুখোমুখি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যতজন আছে সব বেরিয়ে আসবে। শিক্ষার্থীরাও উৎসাহ ও উদ্দীপনায় তাদের আশা আকাঙ্ক্ষা ও দাবির কথা তুলে ধরেন তার কাছে। তোমরাই করবে, তোমাদের ভেতরে আছে, তোমরাই বের করবে এটা। পৃথিবীর সকল অভ্যুত্থানের চেয়ে আলাদা জুলাই অভ্যুত্থান, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা নারী আন্দোলনকারীদের সাহসের প্রশংসা করেন। তোমাদের দেখে সব দেশের মেয়েরা তোমাদের সঙ্গে আসবে, আরে এরা তো পারতেছে, আমরা তাদের সঙ্গে থাকে আসবে, তোমরা এটা রাস্তা দেখিয়ে দিলে। কাজে ওই সব বিশ্বাস করো যে আমরা শুধু বাংলাদেশ পাল্টে ফেলবো না, আমরা পৃথিবী পাল্টে ফেলবো। এই বিপ্লব যেন গতি না হারায় সেদিকে লক্ষ্য রেখে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি। শক্তির সন্ধান পেয়ে গেছো, শুধু চিন্তা করো যে শক্তিটা কিসে কাজে লাগাবে যাতে সঠিক দিকে যায়। ওই ভুলটা করো না যেটা প্রথম দিকে উদাহরণটা দিলাম, ওই ভুলটা যেন করতে না হয়। সবাইকে ধন্যবাদ। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। চলতি বছরের জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল UNHRC এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলো বাংলাদেশ। সোমবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সাংগঠনিক অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। 2006 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এই সংস্থার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছে বাংলাদেশ। নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসাবে আগামী বছরের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মানবাধিকার কাউন্সিলের ব্যুরোতে কাজ করবেন। 2009 সালে একটি স্বাধীন মানবাধিকার কমিশন গঠন হলেও কাজ করতে দেয়নি আওয়ামী লীগ। ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী দলের ওপর চালায় দমন পীড়ন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রদলের মুক্ত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এ নিয়ে একটি কমিশন গঠন করলেও নেই তার অগ্রগতি। উপস্থিত ছাত্রদলের নেতাদের দাবি, 5ই আগস্টের পর এখনও প্রতিষ্ঠিত হয়নি মানবাধিকার। সালে 13ই নভেম্বর কুড়িগ্রামের দাগারকুটি গ্রামে নৃশংস হত্যাযজ্ঞ চালায় পাক হানাদার বাহিনী। হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরের এই গ্রামটিতে নির্বিচারে গুলি ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলে পাক বাহিনী। এতে গ্রামটির বিভিন্ন বয়সী 697 জন নিরীহ মানুষ প্রাণ হারায়। স্বাধীনতার দীর্ঘ সময় পরও ক্ষতিগ্রস্ত পরিবারের হয়নি পুনর্বাসন, তৈরি হয়নি কোনো স্থায়ী বধ্যভূমিও। মুক্তিকামী বাঙালি জাতি যখন স্বাধীনতার স্বাদ উপভোগের খুব কাছাকাছি, এমন সময় কুড়িগ্রামের উলিপুরে হানা দেয় পাকিস্তান বাহিনী। 71 সালের 13ই নভেম্বর দাগারকুটি গ্রামে মুক্তিবাহিনীর ঘাঁটি থাকার তথ্য দিয়ে পাকিস্তান বাহিনীকে সেখানে নিয়ে যায় স্থানীয় রাজাকাররা। ভোরের আলো ফোটার আগেই ভারী অস্ত্র আর মেশিন গান নিয়ে গ্রামের চারদিক ঘিরে ফেলে তারা। দিক বেদিক ছোটাছুটি করা মানুষকে বুলেটের আঘাতে হত্যার পর আগুনে পুড়িয়ে দেওয়া হয় অনেক মরদেহ। পৈশাচিক এই হত্যাকাণ্ড চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বারুদ, পোড়ালাশের গন্ধ আর বেঁচে যাওয়া স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গ্রাম। দেশ স্বাধীন হলেও আজও হয়নি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন। এছাড়া সুফল মেলেনি স্বাধীনতার। আরে ভাই ঘাট ঘাটে বলে পাথর দৌড়েছে, খালি ধারা ধার মরে, ঝাপায় আর মরে, 4-5 করে ঝাপায়। এই শহীদের যে পুনর্বাসনের যে একটা ব্যবস্থা করার দরকার, সেটাও কোনো বিগত সরকার যারা ছিল তারা কেউই সেটাকে করেনি। আমরা যে দেশটা স্বাধীন করলাম 1971 সালে, এই যে
মুক্তিযোদ্ধারা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ লাল সবুজের পতাকা আমরা নিয়ে আসলাম, আমাদের স্বাদ আশা আকাঙ্ক্ষা কি পূরণ হলো? শহীদদের স্মরণে এলাকায় নির্মিত হয়নি স্থায়ী বধ্যভূমি। হাতিয়া বাজারের এক প্রান্তে শহীদ স্মৃতি ফলক তৈরি হলেও অযত্নে পড়ে আছে। ডাকারকুটিতে আমরা একটা বদ্ধভূমি তৈরি করছিলাম 1982 সালে। কালগ্রাসী বন্যা এবং নদীর ভাঙ্গনের কারণে সেটাও বিলীন নিয়ে যায়। তারপরে জেলা প্রশাসক সাহেব আমাদের এখানে আসিয়ে একটা কোনো রকম সামান্য একটা স্মৃতি বদ্ধভূমি নির্মাণ করে দিয়েছে। বাঙালি জাতির ইতিহাসের নৃশংস হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর জীবন মান উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার, এমনটা প্রত্যাশা স্থানীয় মুক্তিযোদ্ধাদের। ডিবিসি নিউজ ডেস্ক। বিজয়ের মাসে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান কিরণের সৌদি আরব আগমন উপলক্ষে গণসংবর্ধনা দিয়েছে শরীয়তপুরের প্রবাসীরা। জেদ্দা প্রতিনিধি আর নোমান জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেদ্দা মহানগর যুবদলের সহ সভাপতি নূর মোহাম্মদ দর্জি। যৌথ সঞ্চালনা করেন নূর আলম হেলাল ও আনোয়ার হোসেন ব্যাপারী। বিশেষ অতিথি ছিলেন মীর মনিরুজ্জামান তপন, আব্দুল মান্নান, শেখ মোস্তাক আহমেদ, আবুল হোসেন, জাফর চৌকিদার, এরশাদ আলী প্রাদুনিয়া, জাফর ডালি সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথি শফিকুর রহমান কিরণ বলেন, আওয়ামী লীগ সরকারের অত্যাচার জেল জুলুম সহ্য করেও সবসময় তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন, আগামীতেও পাশে থাকবেন। এক যুগ পর দেশে ফিরলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফ্রান্স প্রবাসী SM মিল্টন সরকার। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসী তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। পরে মোটর শোভাযাত্রার মাধ্যমে নিজ এলাকা গাজীপুরের শ্রীপুর উপজেলার শৈলাট গ্রামে পৌঁছান তিনি। সেখানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন তিনি। আব্দুল হাই মণ্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান ফকির এবং প্রধান বক্তা ছিলেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম আকত। ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ভাঙচুর ও ভারতীয় মিডিয়ার অপপ্রচারের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের মিশিগানে বিক্ষোভ করেছে প্রবাসী বাংলাদেশিরা। মিশিগান প্রতিনিধি আশিক রহমান জানান, হ্যামট্রামেক সিটি হলের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ফরিদউদ্দিন শিপলুর সঞ্চালনায় ও দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শামীম আহমদ, কামাল রহমান, মাওলানা আব্দুল লতিফ আজম, সেলিম আহমদ সহ অনেকেই। বক্তারা বলেন, 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতীয় মিডিয়া প্রোপাগান্ডা চালাচ্ছে। এছাড়া গত 15 বছরে ভারতের সাথে করা চুক্তিগুলোতে বাংলাদেশের স্বার্থকে বিসর্জন দেওয়া হয়েছে। তাই এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সঠিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান প্রবাসীরা। পর্তুগালে হজ ও ওমরা পালনে আগ্রহীদের নানান প্যাকেজ নিয়ে আসছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ডিয়ার মাক্কা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম। প্রতিনিধি শহীদ আহমদ জানান, লিসবনের একটি হল রুমে কোম্পানিটির ম্যানেজার আমিনুর রশিদ জানান, ইউরোপের অন্যান্য দেশের পর পর্তুগাল প্রবাসীদের জন্য বিশেষ প্যাকেজ নিয়ে আসছেন তারা। জানান, সৌদি পৌঁছানোর পর নানান সুযোগ সুবিধা স্বল্প মূল্যে পাবেন প্রবাসীরা। আগামী 18 থেকে 29 ডিসেম্বর প্রথম গ্রুপটি পর্তুগাল থেকে ওমরা করতে যাবে বলেও জানানো হয়। ফ্রান্সে একই ছাদের নিচে নিত্য প্রয়োজনীয় পণ্যের সমাহার নিয়ে চালু হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ইউনিক সুপার মার্কেট। প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর জানান, ফ্রান্সে বসবাসরত লক্ষাধিক প্রবাসী বাংলাদেশিদের নিত্য প্রয়োজনীয় চাহিদার কথা বিবেচনায় রেখে রাজধানী প্যারিসের লা কোনার্ভে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। এখানে একই ছাদের নিচে মিলছে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, ফার্নিচার, প্রসাধনী, ক্রোকারিজ সহ নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশের সাংবাদিক, ব্যবসায়ী ও কমিউনিটির নেতৃবৃন্দ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।